আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফোর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। টানা বৃষ্টি ও উজানের ঢলে ফেনী, কুমিল্লা সহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি। ঢাকা, চট্টগ্রাম রেল চলাচল বন্ধ, সড়ক যোগাযোগ বিঘ্ন। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক। বন্যা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। নিবন্ধন ফিরে পেল মানবাধিকার সংগঠন অধিকার। শিল্প উপদেষ্টা ও অধিকার সম্পাদকের তথ্য প্রযুক্তি আইনের মামলায় সাজা বাতিল। পাচার হওয়া অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস। যৌক্তিক সময়ে সুষ্ঠু নির্বাচন হবে বলে বিএনপির আশা। এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখছে চরাঞ্চলের পাখি। প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট নানা কারণে রয়েছে হুমকিতে। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কয়েকদিনের টানা ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলে দেশের বিভিন্ন জেলা প্লাবিত হয়েছে। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায়। পানিবন্দী হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। কুমিল্লার 14 গ্রাম বাজারে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পানি ওঠায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। চট্টগ্রামের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। টানা বৃষ্টিতে ভারতের ত্রিপুরা রাজ্যে বন্যায় শিশুসহ কমপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে। জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। ত্রিপুরায় ডুম্বুর জলাধারে পানি বিপদসীমার কাছাকাছি চলে আসায় কর্তৃপক্ষ সেখানে বাঁধের স্লুইস গেট খুলে দিয়েছে। 31 বছর পর বাঁধ খুলে দেওয়ায় পানির ঢল বাংলাদেশে প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বন্যায় ত্রিপুরায় 34,000-এরও বেশি মানুষ ত্রাণকেন্দ্রে আশ্রয় নিয়েছেন। ত্রিপুরার বাংলাদেশ ঘেঁষা খোয়াই জেলায় সর্বোচ্চ লাল সতর্কতা জারি করা হয়েছে। টানা বৃষ্টি ও উজানের ঢলে সীমান্তবর্তী নদীবেষ্টিত মৌলভীবাজার জেলার 5টি নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার কমলগঞ্জ, কুলাউড়া ও বড়লেখা উপজেলায় 50টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার সাথে নতুন করে প্লাবিত হয়েছে ছাগলনাইয়া উপজেলা। বন্যা দুর্গত এলাকার গ্রামীণ সড়ক ও ফসলি মাঠ ডুবে গেছে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নোয়াখালীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন স্থান দিয়ে পানি প্রবেশ করে ডুবছে জনপদ। জেলার 9 উপজেলার মধ্যে মাইজদি, সেনবাগ, সোনাইমুড়ি, চাটখিল, বেগমগঞ্জ, কবিরহাট ও সুবর্ণচরের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এখন বন্যাটাকে অনেক অসুবিধা গায়ে সারাতে আর হানি বাড়িঘরে ডুবেছে, ঘরের ভিতরে পানি ঢুকে গেছে। কুমিল্লায় গোমতী নদীর পানি বিপদসীমার 70 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 24 ঘন্টার ব্যবধানে আবারও খাগড়াছড়িতে বন্যা দেখা দিয়েছে। পৌর এলাকা সহ জেলা সদরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পৌর বাস টার্মিনাল ডুবে গেছে। আর গত 24 ঘন্টায় 2বার পানি উঠছে। মানে এরকম অবিশ্বাস্য বন্যা আগে কখনো দেখি নাই আমি। 2 তারিখ প্রথম হচ্ছে 2 তারিখ, পরে 18 তারিখে অলরেডি পানি উঠছে। আর এর মধ্যে আবার ঘুমতে ঘুরতে দেখতেছে আজকের মধ্যে পানি। আর আমরা সকাল দিকে পানি বাইতেছে, এখনো মানে বাড়িবার সম্ভাবনা বেশি। রাঙ্গামাটির বাঘাইছড়িতে কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় মাইন ও কাচলং নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দীঘিনালার কবাখালীতে সড়কের একাংশ পানিতে ডুবে যাওয়ায় বাঘাইছড়ির সাথে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। সাজেকে আটকা পড়েছেন কয়েকশো পর্যটক। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ফেনীর মুহুরী নদীর পানি ঢুকে নোয়াখালীর 9টি উপজেলায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হচ্ছে জেলার অনেক এলাকা। নোয়াখালীতে গতকাল দুপুর 12টা থেকে আজ দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টা 143 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পানিতে ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। সেখানে রয়েছেন আলাউদ্দিন শিবলু। আমরা তার সাথে যোগাযোগের চেষ্টা করছি। শিবলু, নোয়াখালীর বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর আমাদেরকে জানাবেন। ধন্যবাদ রিদিতা। নোয়াখালীতে ফেনীর মোহনী নদীর পানি ঢুকেছে। এছাড়া টানা 8 দিনের বর্ষণে নোয়াখালীর 9টি উপজেলা বন্যা পরিস্থিতি চরম অবনতি হয়েছে। নতুন করে জেলার অনেক এলাকা বন্যার পানিতে প্লাবিত হচ্ছে। নোয়াখালীতে গতকাল দুপুর 12টা থেকে আজ বৃহস্পতিবার
দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টায় 143 মিলিমিটার বৃষ্টিপাত জেলা আবহাওয়া অফিস রেকর্ড করেছে। এর মধ্যে নোয়াখালীর 9টি উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গ্রামীণ সব সড়ক, ফসলি মাঠ এখনো পানিতে তলিয়ে আছে, ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। এছাড়া সাপের ভয়ে আতঙ্কে আছে জেলাবাসী। টানা বৃষ্টিতে জেলা শহর মাইজদি সহ 9টি উপজেলার বেশিরভাগ এলাকা জলাবদ্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতি জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। জনদুর্ভোগ চরম আকার ধারণ করায় জনবল মানুষজন ছুটছে আশ্রয়কেন্দ্রের দিকে। আমি যখন গতকাল রাত চৌমনি আসতেছিলাম তখন আশ্রয়কেন্দ্রগুলোতে দেখেছিলাম প্রচুর মানুষের ভিড়। বন্যা পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাওয়া হচ্ছে। এ ছিল নোয়াখালীর আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশে যখন সংস্কার চলছে ভারত তখন ইচ্ছাকৃতভাবে স্লুইস গেট খুলে দিয়ে সংকট তৈরি করেছে। টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ গ্রহণ কর্মসূচিতে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর পাশাপাশি পরিস্থিতি মোকাবেলায় সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। লায়লা নসীনের রিপোর্ট। দর্শক, রিপোর্টটি এখনো আমাদের হাতে এসে পৌঁছেনি, আমরা চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। সকালে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। উপদেষ্টারা ছাড়াও ক্যাবিনেট, জনপ্রশাসন সচিব সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয়ে সন্ধ্যা 6টায় আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে। বৈঠকে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। নিবন্ধন ফিরে পেল মানবাধিকার সংগঠন অধিকার। একই সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের 57 ধারার মামলায় অধিকারের সম্পাদক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান ও অধিকারের পরিচালক এএসএম নাসিরুদ্দিন এলানকে নিম্ন আদালতে দেওয়া 2 বছরের কারাদণ্ডাদেশ বাতিল করেছেন হাইকোর্ট। সাজার বিরুদ্ধে তাদের আপিল মঞ্জুর করে বিচারপতি আব্দুর রবের একক বেঞ্চ এ রায় দেন। এর আগে 2023 সালের 14 সেপ্টেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের 57 ধারায় মামলায় মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানকে 2 বছরের কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। একই মামলায় অধিকারের পরিচালক এএসএম নাসিরুদ্দিনকেও 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের 10,000 টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। ঢাকা সাইবার ট্রাইব্যুনাল এ রায় দেন। রুল অ্যাবসলিউট হয়েছে, মহামান্য আদালত অ্যাবসলিউট করেছেন তথা রিটটা মঞ্জুর করেছেন, আমাদের আবেদন মঞ্জুর করেছেন। এখন রিনুয়ালের ব্যাপারে কোনো থাকলো না, বাধা থাকলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশে যখন সংস্কার চলছে ভারত তখন ইচ্ছাকৃতভাবে স্লুইস গেট খুলে দিয়ে সংকট তৈরি করেছে। টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ গ্রহণ কর্মসূচিতে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর পাশাপাশি পরিস্থিতি মোকাবেলায় সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দর্শক, লায়লা নসীনের রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, দেখুন রিপোর্টটি। চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় গত রাত থেকে নানা কর্মসূচি হাতে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরই অংশ হিসেবে টিএসসিতে চলছে সংগঠনটির ব্যানারে ত্রাণ ও নগদ অর্থ সংগ্রহ কর্মসূচি। দিনব্যাপী এ কর্মসূচিতে শুকনো খাবার, শিশু খাদ্য, পোশাক, মোমবাতি, খাবার, স্যালাইন, ওষুধ সহ বিভিন্ন পণ্য দিচ্ছেন শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। রিকশাওয়ালা থেকে ধরে শিক্ষক সবাই এখানে অনেক জিনিসপত্র দিয়েছে। দেশবাসীকে আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের যতটুকু সাধ্য আছে আমাদের সাথে আসুন। আমরা তো ফিজিক্যালি গিয়ে তো হেল্প করতে পারতেছি না, যতটুকু সম্ভব যা পারি এই জন্য জাস্ট। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান সমন্বয়করা। সিলেট থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত যতগুলো এরিয়া বন্যা কবলিত, সব জায়গাতে পর্যাপ্ত সাহায্য পাঠানো সম্ভব হচ্ছে না, কিন্তু আমরা চেষ্টা করছি যেন পাঠানো যায়। আমরা এখন পর্যন্ত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ম্যানেজ করতে পারিনি। খুবই উপকার হবে যদি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বা ঔষধ কেউ আমাদের সাপ্লাই দিতে পারেন। ভারতকে আমরা বলছি, আপনারা সতর্ক হন। আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশের এই যে রাষ্ট্র সংস্কারের কাজ সেটিকে ব্যাহত করার জন্য আপনারা আমাদেরকে এভাবে মানুষকে সংকটকালীন সময়ের মধ্যে পড়বেন, আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না। আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না। আমরা বিশ্বাস করি
পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে, সহযোগিতামূলক সম্পর্কের মধ্য দিয়েই হচ্ছে উন্নয়ন সম্ভব, অগ্রগতি সম্ভব। কিন্তু আপনারা আমাদেরকে যেভাবে ট্রিটমেন্ট দিবেন ঠিক একইভাবে আপনারাও ট্রিটমেন্টের পাওয়ার জন্য প্রস্তুত হন। ব্যক্তি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতকে দুর্যোগ মোকাবেলায় এগিয়ে আসার আহ্বানও জানানো হয়। ব্যক্তি পর্যায় থেকে, আমাদের সামষ্টিক গোষ্ঠী পর্যায় থেকে, সামষ্টিক পর্যায় থেকে আমাদের জয়েন্ট কোলাবোরেটিভ ভেঞ্চার প্রয়োজন। যেসব প্রাইভেট প্রতিষ্ঠানগুলো রয়েছে বাংলাদেশে অনেক দিন ধরে তারা বিজনেস করছে, আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো, আজকে আপনারা আমাদের এই সংকটকালীন সময়ে আমাদের পাশে দাঁড়ান, সরকারের পাশে দাঁড়ান। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বন্যা দুর্গত এলাকায় স্পিড বোট সহ হালকা নৌযান পাঠানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA কার্যালয়ে গিয়ে তিনি আহ্বান জানান। ভয়াবহ বন্যায় নোয়াখালী, ফেনী, মৌলভীবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি সহ দেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত। জাতীয় এই সংকটে কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ সব শ্রেণী পেশার মানুষকে প্রয়োজনে বন্যার্তদের পাশে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। দেশের বিভিন্ন জেলায় বন্যার সর্বশেষ পরিস্থিতি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ব্রিফিং চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের কাছে সর্বশেষ যে আপডেট, আমরা আজকে বেলা 1:30 পর্যন্ত যে আপডেট পেয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা হচ্ছে 8টি। জেলাগুলো হচ্ছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া। আমরা এই 8টা জেলার মধ্যে 50টি উপজেলা আমরা চিহ্নিত করেছি যেগুলি প্লাবিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়নের সংখ্যা হচ্ছে 357টি। মোট 8টি জেলায় 4,40,840টি পরিবার পানিবন্দী অবস্থায় আছে, আর যাদেরকে আমরা উদ্ধার করছি। আমাদের বিভিন্ন পর্যায়ে যে আমাদের যে টিম রয়েছেন, উদ্ধারকারী টিম, তারা তাদের উদ্ধার করছেন। আর ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা হচ্ছে 29,04,964 জন। মৃতের সংখ্যা আমাদের কাছে এটা রিপোর্ট হয়েছে 2 জন, এর একজন হচ্ছে ফেনীতে আর একজন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে। পানিবন্দী এবং ক্ষতিগ্রস্ত লোকদের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে 1,534টি এবং আশ্রয় কেন্দ্রগুলিতে বেলা 1:30টা পর্যন্ত 75,678 জন আশ্রয় নিয়েছেন। এছাড়া অন্যান্য যে সমস্ত আশ্রয় কেন্দ্র আছে সেগুলিতে প্রায় 7,500টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। এ পর্যন্ত আমাদের 8টা জেলাতে মোট 444টি মেডিকেল টিম কাজ করছে। তাছাড়া ফেনী জেলায় বিশেষ করে উপদ্রুত এলাকায় সেনাবাহিনী এবং নৌবাহিনী উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন। সেনাবাহিনী থেকে 160 জন সদস্য 40টি উদ্ধারকারী যান ফেনী জেলায় প্রেরণ করেছে এবং একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। নৌবাহিনীর 71 জন সদস্য এবং 8টি উদ্ধারকারী যান কাজ করছে। এছাড়া বিজিবি সহ অন্যান্যরা নৌযান নিয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। এবার ত্রাণ সংক্রান্ত বিষয়ে যে আমাদের আপডেট সেটি আমার সহকর্মী নাজমুল করবেন। ব্রাহ্মণবাড়িটা ভিন্ন হয়েছে। লক্ষ্মীপুরটা আমরা বাদ দিচ্ছি কারণ লক্ষ্মীপুরে ক্ষয়ক্ষতির কোনো বিবরণ আমরা এখনো পাইনি। হয়তো ডাউন স্ট্রিমে আছে, সেটা হয়তো আক্রান্ত হচ্ছে আপনার বললাম 29,04,964 জন, প্রায় 30 লাখের মতো। জি, আর আজকে যে সমস্ত জায়গায় আমরা শুনছি যে লক্ষ্মীপুরে পানি বাড়ছে কিংবা সিলেটে পানি বাড়ছে, সেটা হয়তো কালকের ব্রিফিং আমরা আপডেট দিতে পারবো। তো ত্রাণ বিতরণের বিষয়ে যে আপডেট আমাদের কাছে আছে সেটি আমার সহকর্মী বলবেন। আচ্ছা, ধন্যবাদ। এটা নিয়ে নিচ্ছি। আমরা যে তথ্যগুলি পড়ছি সেগুলি প্রিন্ট আকারে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এই সংবাদ সম্মেলনের পরেই। বন্যা আক্রান্ত জেলাসমূহে জেলা প্রশাসককে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, নৌবাহিনী, মেডিকেল টিম, অন্যান্য স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় করে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা সবাই কাজ করছেন। এবং আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ে সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে
এবং তথ্য এবং সহযোগিতার জন্য আপনারা এখানেও যোগাযোগ করতে পারবেন, যেটা টিভিতে স্ক্রলে দেওয়া হচ্ছে। আর সব জেলাতেই নিয়মিতভাবে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দেওয়া আছে। এর বাইরে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় আরও কিছু বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে এবং আরও বরাদ্দ দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। এ পর্যন্ত আমি কি ফিগারটা পড়ব? চট্টগ্রামে ক্যাশ টাকা দেওয়া হয়েছে 15 লাখ টাকা, কুমিল্লায় 25 লাখ, ফেনীতে 42 লাখ, নোয়াখালীতে 25 লাখ, সিলেটে 25 লাখ, মৌলভীবাজার 10 লাখ, হবিগঞ্জ 25 লাখ এবং ব্রাহ্মণবাড়িয়াতে 15 লাখ টাকা দেওয়া হয়েছে। এবং আমরা জেলা প্রশাসকদের রিপোর্টের প্রেক্ষিতে আমরা আরও বেশি বরাদ্দ প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে। পর্যাপ্ত পরিমাণ চাল এবং শুকনা এবং অন্যান্য খাবারের বরাদ্দ দেওয়া হয়েছে। এর বাইরে রেড ক্রিসেন্ট থেকে আমাদেরকে জানানো হয়েছে তাদের টিম ফেনীতে কাজ করছে এবং অন্যান্য জেলাতেও তাদের রেড ক্রিসেন্টের টিম মোবিলাইজ হয়েছে। আর আপনাদেরকে যেটা বলেছি, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি সহ সকল টিম সমন্বিতভাবে জেলাগুলিতে কাজ করছে। এই হচ্ছে আমাদের আপডেট। আর আমরা ছকটা আপনাদেরকে এই মিটিং শেষে আমরা দিয়ে দিতে পারবো। বিএনপির সঙ্গে বৈঠক করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গালি। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, পাচার হওয়া টাকা ফেরত আনতে সব ধরনের সহযোগিতার কথা বলেছেন সুইস রাষ্ট্রদূত। যুক্তির সময় অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে বলেও আশা প্রকাশ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। রাহুল রায় রিপোর্ট। বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি। ইউরোপীয় ইউনিয়ন এবং চীনা রাষ্ট্রদূতের পর এবার বিএনপির সঙ্গে বৈঠক করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গলি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও। বাংলাদেশ থেকে আমরা বারবার বলেছি যে $100 বিলিয়ন উপরে পাচার হয়েছে। আমরা যে টাকা পাচার হয়েছে টাকাগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং সুইজারল্যান্ড গভর্নমেন্টের পক্ষ থেকে তারা বলেছে তাদের অবস্থান আগের মতোই আছে, যে এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে এবং তারা সহযোগিতা দেবে। গণতন্ত্র রক্ষা করতে প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনের পাশাপাশি অন্যান্য ইস্যু নিয়েও কথা হয়েছে বলে জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তো জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হলে যত তাড়াতাড়ি সম্ভব একটা যৌক্তিক সময়ের মধ্যে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সেটা করা সম্ভব। তো সেটা সকলে প্রত্যাশা করে। আমি নিশ্চিত যারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারাও কিন্তু সেই কথা বিশ্বাস করে। এখানে আমাদের সাথে তাদের কোনো দ্বিমত নাই এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে এবং দিয়ে যাব। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, যৌক্তিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি নেতাকর্মীদের এজন্য ধৈর্য ধারণ করতে আহ্বান জানান তিনি। কোন রকমের সংঘর্ষ, কোন রকমের অনৈতিক কর্মকাণ্ড, কোন রকমের দলের নাম ভাঙিয়ে কোন কুকীর্তি করা, এগুলোর মধ্যে যেন আমরা কেউ না যাই। তারপরেও বলেছেন বঙ্গবন্ধু। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। নদীমাতৃক বাংলাদেশের মোট ভূমির প্রায় 10% চরাঞ্চল। এসব চরাঞ্চলে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা ঘাসবন ও নলবনে বসতি গড়ে বিভিন্ন প্রজাতির পাখি। এই পাখিরা একদিকে যেমন ক্ষতিকর পোকামাকড় ও অসুস্থ মাছ খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে, অন্যদিকে এদের বিষ্ঠা চরের মাটির উর্বরতা বৃদ্ধি করে। তবে জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাবে বেড়ে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট নানা কারণে হুমকিতে চরাঞ্চলের এসব পাখি। চরাঞ্চলের পাখি নিয়ে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। নদীর গতিপ্রবাহ বাধাপ্রাপ্ত হওয়ার ফলে পলি জমে গড়ে ওঠে এক একটি চর বা দ্বীপ। এদেশে বয়ে চলা শত শত নদ নদীর গতিশীলতা আর ভাঙা গড়ার মধ্য দিয়ে পূর্ণতা লাভ করে এই বালুচরগুলো। বিস্তীর্ণ বালুময় প্রান্তর দেখে মনে হয় যেন প্রাণশূন্য মরুভূমি। তবে কালের পরিক্রমায় প্রাকৃতিকভাবে গড়ে ওঠা ঘাসবন ও নলবনে বসতি গড়ে বিভিন্ন প্রজাতির পাখি। জেগে ওঠা চরাঞ্চলের ঘাসবনে দেখা মেলে লাজুক পাখি মেটে তিতিরের। এছাড়া ছোটন, মুনিয়া, ফুটকি, তুলিকা, ভরত, ঘাস পাখিও দেখা যায় এসব চরাঞ্চলে।
ছোট ছোট দলে বিচরণ করা এসব পাখির বৈচিত্র্যময় খাদ্য তালিকায় রয়েছে ঘাসের কচিকাণ্ড, বীজ, শস্যদানা ও বিভিন্ন ধরনের কীটপতঙ্গ। বাটান, খঞ্জন, জিরিয়া, জৌরালি, হট্টিটি, তুলিকা, গাংচিল, পানচিল, বক ও পানকৌড়ি সহ অসংখ্য জলচর পাখিও খাবারের খোঁজে আসে চরাঞ্চলে। শীতে চর ও চর সংলগ্ন নদীতে ভিড় জমায় পরিযায়ী হাঁসের দল। এদের মধ্যে বেশি দেখা যায় খয়রা চকাচকি। এ সময় উপকূলীয় দ্বীপচরগুলোতেও দল বেঁধে বিচরণ করে সরালি, খুন্তে, গিরিয়া, বিভিন্ন প্রজাতির চকাচকি ও ভূতি হাঁস এবং ইউরোশীয় ও সেতি হাঁস। এই দ্বীপচরগুলো যেন পাখিদের জন্য এক অভয়ারণ্য। ক্ষতিকর পোকামাকড় ও অসুস্থ মাছ খাওয়ার পাশাপাশি চরাঞ্চলের মাটির উর্বরতা বাড়াতে ভূমিকা রাখে এসব পাখি। তবে অসচেতনতা ও বিরূপ কর্মকাণ্ডে হারিয়ে যাচ্ছে চরাঞ্চলের পাখি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে চরাঞ্চলের জীববৈচিত্র্য ও প্রতিবেশ ব্যবস্থা। পরিকল্পিত ব্যবস্থাপনা ও সচেতনতার মাধ্যমেই এসব উপকারী পাখি সংরক্ষণ সম্ভব। আর এতেই বৈচিত্র্যময় জীববৈচিত্র্যে প্রাণচঞ্চল থাকবে দেশের বিস্তীর্ণ চরাঞ্চল। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। চরাঞ্চলের পাখি নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের বহুল প্রতীক্ষিত ওয়েব ফিল্ম অমীমাংসিত আবারও সেন্সর বোর্ডে জমা দেবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্ত জানানোর পর ওয়েব ফিল্মটির সাথে নির্মাতা রায়হান রাফি আশা করছেন আওয়ামী লীগ সরকারের সময় সেন্সর বোর্ডে আজকে দেওয়া ওয়েব ফিল্ম অমীমাংসিত এবার দ্রুত আইস্ক্রিনে মুক্তি দেওয়া সম্ভব হবে। জাকি আক্তার রিপোর্ট। বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের জনপ্রিয় নির্মাতা রায়ান রাফির অমীমাংসিত ওয়েব ফিল্মের টিজার মুক্তি পায় 12 ফেব্রুয়ারি। দর্শকরা সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যাকাণ্ডের সঙ্গে এর কাহিনীর মিল খুঁজে পান, যদিও রায়ান রাফি তা নাকচ করে দেন। এরপর অমীমাংসিত দর্শকদের সামনে প্রদর্শন উপযোগী নয় বলে 24 এপ্রিল রায় দেয় চলচ্চিত্র সেন্সর বোর্ড। সেন্সর বোর্ড সে সময় বলেছে, কাহিনী, চিত্রনাট্য ও সংলাপের সঙ্গে বাস্তবতার মিল রয়েছে, এতে ওয়েব ফিল্মটির মুক্তি আটকে যায়। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সরকার পতনের পর দেশের প্রেক্ষাপট বদলে যায়। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠন করা হবে বলে জানান অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এরপর নির্মাতা রায়ান রাফি চ্যানেল আইকে বলেন, বিনা কারণেই সেন্সর বোর্ডে আটকে ছিল অমীমাংসিত। আমরা এমন একটা ছবি বানিয়েছি যেটা আসলে মানুষের দেখা উচিত এবং যেটা আসলে দেশ এবং তার দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্বের উপর কোনো কিছু প্রভাব ফেলবে না। দর্শক প্রচণ্ড ওয়েট করছেন ছবিটার জন্য। আমরা আশা করব খুব তাড়াতাড়ি নতুন যে সেন্সর বোর্ড হবে তারা ছবিটি দেখবে এবং ছবিটি খুব তাড়াতাড়ি দর্শকরা আমরা দেখাতে পারবো। কোনো ঘটনার সঙ্গে সিনেমার গল্পকে মিলিয়ে ফেলা যাবে না বলে মন্তব্য করে রায়ান রাফি বলেন, ওয়েব ফিল্মটি অনেক অমীমাংসিত কাহিনী তুলে ধরবে, যা দর্শকদের ভালো লাগবে। একটা ঘটনাকে এবং আরও কিছু দেশের প্রেক্ষাপট, পলিটিক্স, দুর্নীতি, পাওয়ার, প্রশাসন, এরকম অনেক কিছু আছে এবং একটা সাংবাদিকের গল্প আছে এখানে। সাংবাদিকদের কীভাবে কাজ করতে হয়, কীভাবে কত প্রেশারের মাধ্যমে কাজ করতে হয়, সেসব জিনিস আছে। তো আমার মনে হয় যে সিনেমাটা দেখলে দর্শক বুঝতে পারবে আমরা আসলে কি মেসেজ বা কি দিতে চেয়েছি। আসলে সাংবাদিক দম্পতি হিসেবে অমীমাংসিত ওয়েব ফিল্মে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। ইমতিয়াজ বর্ষণ বলেন, খুব ভালো একটি কাজ থেকে দর্শকদের বঞ্চিত হতে হয়েছিল, কিন্তু এবার আশার আলো দেখা যাচ্ছে। চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের, এবং এটা কোনোভাবেই সেন্সরে যাওয়ার কথা ছিল না, কারণ আমাদের ওটিটি নিয়ে কোনো সেন্সর হয় না, নীতিমালা নেই। এই সময়ে এসে সেন্সর যেসব প্রাচীন নীতিমালা, যেসব কালা কানুন সেন্সর দিয়ে মানুষের ক্রিয়েটিভিটিকে আটকে রাখতো, এগুলো থেকে এখন সেন্সর মুক্ত হবে। ওই ফিল্মের প্রযোজনা প্রতিষ্ঠান আইস্ক্রিন কর্তৃপক্ষ আশা করছে শিগগিরই দর্শকরা দেখতে পাবেন অমীমাংসিত। জাকি আক্তার, চ্যানেল আই, ঢাকা। নিরাপদ খাদ্য যোগানে কৃষি নিয়ে সব মানুষের মাঝে ভাবনার একটা পরিবর্তন আসতে শুরু করেছে। কম বেশি সবাই নিজের খাদ্য নিজে উৎপাদনে আগ্রহী হচ্ছেন। বিষমুক্ত ও নিরাপদ খাদ্য প্রাপ্তির প্রত্যাশায় নাগরিকরা গড়েছেন ছাদ কৃষি। বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন শাইখ সিরাজ। হাফসা আলম ও শাহ আলম স্বপন দম্পতি দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে এখন দেশে বসবাস করছেন। সবুজ উদ্ভিদের কাছাকাছি থাকতে
ঢাকার মহাখালীতে 7 তলা ভবনের ছাদে গড়েছেন ছাদ কৃষি। যেটা সুইজারল্যান্ডে ছিলাম, চলে আসার পরে সবুজ মিস করতেছিলাম, প্রচন্ড সবুজ। আপনি ছিলেন সুইজারল্যান্ড? জি, আপনারা ছিলেন। তারপর যখন এই বাড়িটা করলাম, তো আমাদের এই এলাকায় তখন সব জায়গায় শুধু বিলবোর্ড দিত বড় বড়। তো একজন আমাদেরকে অফারও দিল যে অনেক বড় বিলবোর্ড দিবে, ভাড়া নিতে চাচ্ছে ছাদ। হ্যাঁ, 24 লাখ টাকা দিতে চাইলো। আমি আমার হাজবেন্ডকে বললাম যে তুমি 24 লাখ টাকা পাবা, কিন্তু তুমি যদি আমাকে এমন একটা ছাদ বাগান বানিয়ে দাও, আমি অনেক হাসবো। তো আমার হাসির ভ্যালু বেশি না ওই টাকার ভ্যালু বেশি? ও বললো তুমি হাসলেই তো সব ঠিক। এখান থেকে মিটছে পরিবারের সবজি চাহিদার কিছু অংশ। ফলের মধ্যে কি কি করেন? আম করেন, পেয়ারা করেন। এটা কি দেশি বড়ই? হ্যাঁ, দেশি বড়ই। আখটা তো এটা কি ফিলিপিনো আখ? না, এটা বাংলাদেশি আখ। এটা হলো আমি ফরিদপুর থেকে কালেক্ট করে নিয়ে আসি। তো আমার গাছে 15-20টা ঢেঁড়স হয়, আমার হয়ে যাচ্ছে। 10টা করলা হয়, আমি ভাজি খাচ্ছি। কতগুলো লেবু হয়, আমি লেবু খাচ্ছি। আমার সবজি কিনতে হয় খুবই কম। এবং মোটামুটি আপনি তো এটা নিজের উৎপাদন করা এবং ফ্রেশ, একদম ফ্রেশ। ব্যস্ত নগরের মাঝে এই অংশটুকু যেন সবুজ প্রশান্তিময় অঞ্চল, যা এই পরিবারের নতুন প্রজন্মকে যোগাচ্ছে অনুপ্রেরণা। পরিবারটির পরের প্রজন্ম অনুধাবন করে শহরকে সবুজে ছেয়ে দিতে হবে, হোক সে ছাদ কৃষি কিংবা আঙিনা কৃষি কিংবা সবুজের আস্তরণ বাড়ানো। ইট পাথরের এই শহর ভবিষ্যতের জন্য যে অন্ধকার বয়ে আনছে, সেটা তারা পরিষ্কার বুঝতে পারছে। এরকম ছাদ কৃষি দিয়ে পুরো দেশটা ভরে যাক, এটাই তাদের প্রত্যাশা। ঢাকার মহাখালীর শাহ আলম এবং হাফসা আলমের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বিকেল 3:05 হৃদয় মাটি ও মানুষের জাগ অনুষ্ঠানে। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিন পাকিস্তানি ব্যাটারদের দাপ। ফিরে এলাম বিরতির পর। চাকরি স্থায়ী করার দাবিতে অগ্রণী ব্যাংকের 700 কর্মচারী এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা এমডি ও সিইও মশিদুল কবিরকে অবরুদ্ধ করে রেখেছেন। কাফনে কাপড় মাথায় রেখে আন্দোলনকারী কর্মচারীরা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা প্রধান কার্যালয় ছেড়ে যাবেন না। অগ্রণী ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, 2016 সাল থেকে তাদের চাকরি স্থায়ী করার প্রক্রিয়া চলছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে দীর্ঘসূত্রতার ফলে তাদের স্থায়ী করা যাচ্ছে না। তবে পরিবর্তিত প্রেক্ষাপটে যত দ্রুত সম্ভব বিষয়টি সমাধানের চেষ্টা করবেন তিনি। রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকে পদের সংখ্যা 20,000, কর্মরত আছে 9,000 কর্মী আর 709 জন অস্থায়ী কর্মী সারা দেশে মাঠ সহায়ক পদে কাজ করছেন। নিটল টাটা, কৃষি সংবাদ। রোহিঙ্গা অনুপ্রবেশ, মাদক চোরাচালান ও জেলেদের নিরাপত্তার কথা ভেবে টেকনাফের নাফ নদীতে গত 7 বছর ধরে মাছ আহরণ বন্ধ রয়েছে। এতে করে বেকার হয়ে পড়েছে অনেক জেলে। শিগগিরই নাফ নদী খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে জেলেরা। এবারে প্রকৃতি সংবাদ। বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ স্কাউট মুগ্ধ স্মরণে প্রকল্প মুগ্ধ নামে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ। রাখবো সবুজ প্রতিপাদ্যে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস প্রাঙ্গণ ও রাস্তায় বৃক্ষরোপণ করবে সংগঠনটি। পরিবেশ বিপর্যয় রোধ ও প্রাণ প্রকৃতি রক্ষায় দেশকে সবুজায়নে এমন উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয় বলছেন পরিবেশবাদীরা। খেলার খবর।